এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। জিম, বাইক রাখার জায়গা কোথায়? ভাইয়া আপনি বসুন, আমি বাইকটাকে রেখে আসছি। রিয়াদের উঠোনের এক কোণে গাড়ি রাখার জায়গা রাখা হয়েছে, সেখানে জিম হৃদের কাছে বাইক নিয়ে রাখতে চলে যায়। বাইক লক করে রেখে হৃদের কাছে বাইকের চাবি দিয়ে দেয়। এরপর বলে, ভাইয়া আমার সাথে আসুন, বিশ্রাম নেবেন। নূর ও রাইসাকে বলে, তোরাও আয়। হৃদ বলে, তার প্রয়োজন নেই, আমি বরং রিয়ার সঙ্গে দেখা করে আসি। হৃদ চলে যায় রিয়ার কাছে। তার আগে নূরকে বলে, একদম দুষ্টুমি করবি না, রাইসার সাথে সাথেই থাকবি। রাইসাকে বলে, ওকে একটু দেখে রাখবি, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আমি আছি ওর সাথে। হৃদ চলে গেলে নূর রাইসাকে অভিমানের সুরে বলে, আমি কি সত্যিই দুষ্টু? না, তুই ছোট্ট খুকি। ভাইয়া মজা করে কথাটা বলেছে, বুঝলি? জিম ওদের বলে, তোরা একটু থাক, আমি বাকি কাজটুকু সেরে আসি। রাইসা জিমকে খোঁচা মেরে বলে, তোকে ছাড়া যেন আমরা মরে যাচ্ছি। আর কি বললি তুই কাজ করছিস? আমি তো দেখলাম তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়ানাড়ি করছিস। এটাকে বুঝি কেউ কাজ করা বলে? আজ তুই আমাদের বাসায় মেহমান ভুলে বেঁচে গেলি, নয়তো কাজ করেছিলাম না কি করেছিলাম না বুঝিয়ে দিতাম। বলে সেখান থেকে চলে যায় জিম। রাইসা নূরকে বলে, জিম কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো? দূর, বাদ দে সব। এখন বল কি করা যায়? কি আর করবি, চল চারদিকটা ঘুরে দেখি। চল। রিয়াকে হলুদের অনুষ্ঠানের জন্য সাজানোর কাজ করছে ওর দুজন ফ্রেন্ড। গায়ে হলুদ রঙের শাড়ি, মাথায় চুল খোপা করে গাঁদা ফুল দিয়ে মাথাকে আবৃত করা হয়েছে, দুহাতে ফুল দিয়ে গহনাও বানানো হয়েছে। রিয়াকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে, দেখছে রিয়াকে সাজাতে। নূর ও রাইসাও তাদের ভেতরে আছে। রিয়াকে সাজানো হলে প্যান্ডেলের কাছে নিয়ে যাওয়া হয়। রিয়ার বাবা রিয়াকে প্রথম হলুদ ছোঁয়ায়, এরপর ওর মা, চাচা, চাচি ও বাদ বাকি আত্মীয় স্বজনরা রিয়াকে হলুদ ছুঁয়ে দেয়। এরপর আসে রিয়ার কাজিনেরা। রিয়াকে হলুদ ছোঁয়াতে হলুদ দেওয়ার সময় অনেকেই মজা করছে। জিম ও বোনকে হলুদ লাগাতে এগিয়ে আসে, সেও বোনের সাথে একটু দুষ্টুমি করে। সেখানে থেকে উঠে এসে রাইসা ও নূরকে হলুদ লাগানোর জন্য বলে। রাইসা কোনো কথা না বলে এগিয়ে যায় রিয়ার দিকে। নূর রিয়াকে তেমন একটা পছন্দ না করলেও আজকের এই শুভ দিনে কোনো কিছুই মনে রাখতে চায় না নূর। সবকিছু ভুলে নূর রিয়ার কাছে গিয়ে হলুদ ছোঁয়া অনুষ্ঠানের ভাগিদার হয়। রিয়ার গায়ে হলুদের অনুষ্ঠানে কম বেশি অনেকেই অংশগ্রহণ করলেও হৃদ এখনো আসেনি ওর কাছে, তাই সকলের মাঝে হৃদকে খুঁজতে থাকে রিয়া। দেখে হৃদ দূরে দাঁড়িয়ে এইদিকেই চেয়ে আছে, তাই রিয়া চোখ ও হাতের ইশারায় হৃদকে ডাকে। হৃদ রিয়ার ডাকে সাড়া দিয়ে রিয়ার দিকে এগিয়ে যায়। কাঁচা হলুদ হাতে নিয়ে আলতোভাবে রিয়ার গালে ছুঁয়ে দেয় হৃদ। সঙ্গে সঙ্গে রিয়া চোখ বন্ধ করে নেয়। হয়তো প্রিয় মানুষটির ছোঁয়া অনুভবের চেষ্টা, ভালোবাসার মানুষটিকে অনুভবের বৃথা চেষ্টা মাত্র। বর এসেছে, বর এসেছে কলধ্বনি চারদিকে মুখরিত হয়ে যায় মুহূর্তেই। বর এসেছে কথাটা রিয়ার কানে যেতেই বুকটা ভারী হয়ে এলো। একটু পর সে অন্যের হয়ে যাবে, যাকে সারা জীবন নিজের করে চেয়েছে, যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছে। সে সকল স্বপ্নকে গলা টিপে হত্যা করে অন্যের স্বপ্নের ভাগিদার হতে হবে। এই যে মৃত্যুর থেকেও ভয়াবহ। তবে মৃত্যু কি এতটাই সহজ বিষয়? কতবার চেয়েছিল হৃদকে না পেলে নিজের জীবন শেষ করে দেবে, কিন্তু আত্মহত্যা কি এতই সহজ? যদি সহজ হতো তাহলে কবেই করে ফেলতো। আত্মহত্যাও করার চেষ্টা তো বেশ কয়েকবার করেছিল। বারবার ছোট ভাইটার ছবি চোখের সামনে ভেসে উঠছিল। বাবা মা ভাইয়ের সাথে কাটানো সময়গুলো মনে পড়ছিল। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো, কতই না ভালোবাসে ওকে ওর বাবা মা ভাই। যে ওকে কখনো ভালোবাসেনি তার জন্য কি করে দূরে ঠেলে দেবে তাদের নিঃস্বার্থ ভালোবাসা? তাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই? আছে, অনেক অনেক বেশি। তাই তাদের জন্য নিজের জীবনকে নতুনভাবে শুরু করবে, নতুন কাউকে নিয়ে। হয়তো তাকে ভালোবাসতে সময় লাগবে একটু, কিংবা কিছুটা বেশি। তবে তিনি কি পারবে না তার ভালোবাসা দিয়ে ওর মনের ভেতরে থাকা পুরুষটির নাম মুছে দিতে? পারবে, নিশ্চয়ই পারবে। তাকে পারতেই হবে, তার জন্য, রিয়ার জন্য। বিয়ে স্টেজের পাশে সারিবদ্ধভাবে বসার জন্য চেয়ার রাখা হয়েছে। কিছু সময় আগে রাইসা কোথায় যেন চলে গেছে, তাই সেখানে গিয়ে বসে পড়ে। জিমও ব্যস্ত মেহমানদের দেখভাল করতে, তাই নূর একাই এখানে বসে। ঠিকভাবে কাউকে চেনে না, জানে না, তাই কি করবে ভেবে না পেয়ে ফোন চালাতে শুরু করে। ওর পাশে চেয়ারে একটি ছেলে বসে। ফোনের দিকে দৃষ্টি থাকায় নূর বুঝতে পারেনি কে তার পাশে বসেছে। নূর ছেলেটিকে রাইসা ভেবে তাকাই পাশে। সে রাইসা নয় বুঝতে পেরে আবারও ফোনের দিকে নজর দেয়।
ছেলেটি নূরকে বলে, এক্সকিউজ মি, শুনছেন? জি বলুন। আপনি কি মেয়ে পক্ষের? না মানে আপনি মেয়ের কি হন? জি, আমি মেয়ের ছোট বোন। আমি বড় ছোট ভাই। তার মানে আপনি আমার বিয়াইন। তো বিয়াইন, আপনার নাম কি জানতে পারি? আমার নাম নূর। নাম বলে ঠোঁট প্রসারিত করে হাসে। এরপর ছেলেটিকে ইগনোর করার ইঙ্গিত স্বরূপ আবারও ফোনের দিকে চোখ দেয়। কিন্তু ছেলেটা নাছরবান্তার মতো একের পর এক কথা বলে চলেছে তো চলেছেই। হৃদ কিছুটা দূরে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে কথা বলছিল। এমন সময় ওর চোখ নূরের দিকে যায়। দেখে নূর একটি ছেলের সাথে বসে কথা বলছে। ওর মানা করার বড়, যা দেখে ওর চোখ রাগে লাল হয়ে যায়। হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে নূরের দিকে এগিয়ে যায় হৃদ। কি করে আমার কথার অবাধ্য হওয়ার সাহস পাই দেখছি আমি। হৃদ সোজা নূরের কাছে গিয়ে ওর এক হাত দিয়ে নূরের হাত চেপে ধরে টেনে নিয়ে চলে পেছনের সাইড দিয়ে। এতে করে অনেকেরই চোখে পড়ে বিষয়টি। নূর প্রথম দিকে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও যখন দেখে অনেকে দেখছে ওদের, তখন হিতে বিপরীত হতে পারে ভেবে পরবর্তীতে শান্তভাবে হৃদের সঙ্গে যায়। রিয়াদের বাড়ি থেকে কিছুটা দূরে হৃদ নিয়ে আসে নূরকে। জায়গাটা অন্ধকার বটে, তবে চাঁদের আলোয় কিছুটা অন্ধকার ঘুচেছে। হৃদ নূরের হাত ছেড়ে দিয়ে এক হাতে গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কি করে হয় আমার কথার অবাধ্য হয়ে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলার? হৃদ নূরের মুখটা এমন ভাবে চেপে ধরেছে যে ব্যথায় কুকড়ে ওঠে নূর। এভাবেই নূর কথা বলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ছাড়া আর কোনো শব্দ বের হয় না মুখ থেকে। এদিকে হৃদ নূরের থেকে উত্তর না পেয়ে আরো বেশি রেগে যায়। হৃদ আবারও বলে, করছিস কেন? কি বলেছি কানে যাচ্ছে না? পরক্ষণে হৃদের মনে পড়ে ও নূরের মুখকে ও চেপে ধরে আছে। তাই নূরের মুখ থেকে হাত সরিয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। নূর হৃদের কাছ থেকে ছাড়া পেয়ে দু হাতে নিজের মুখ মালিশ করতে শুরু করে। সেই সাথে তেজি কণ্ঠে বলে, তুমি কি পাগল হয়েছো? যেভাবে মুখ চেপে ধরেছিলে একটুর জন্য থেতলে যায়নি। আবার রাগ দেখিয়ে বলে আমি কথা বলি না কেন? তোর মুখ যে এখনো আস্ত আছে এটাই তোর সাত কপালের ভাগ্য। কেন, কি করেছি আমি? করেছিস তাই না? আশা না করা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে কথা বলছিলি কেন? হৃদের কথা শুনে বুঝতে পারে কেন ওর সাথে এমন করেছিল ওর সাথে হৃদ। তখনই নূর হৃদকে জ্বালানোর প্ল্যান করে। সে অনুযায়ী নূর হৃদের দিকে তাকিয়ে দু ঠোঁট প্রসারিত করে হাসে। হৃদ নূরকে হাসতে দেখে অবাক হয়। যেখানে সে রাগে ফেটে পড়ছে সেখানে নূরের ঠোঁটে হাসি, যা কোনো বিস্ময়ের থেকে কম নয়। যা দেখে হৃদ বলে, আমি কি কোনো মজার করা বলছি তোকে যে হাসছিস তুই? হাসছি অন্য কারণে। হৃদ দু চোখ ছোট ছোট করে চেয়ে থাকে। নূর হৃদের দিকে একটু এগিয়ে আসে। একইভাবে ঠোঁটে হাসির ভাবটা রেখেই বলে, ছেলেটা কি বলেছিল শুনতে চাও? হৃদকে কথা বলার সুযোগ না দিয়ে নূর আবারও বলে, যার সাথে তখন কথা বলছিলাম তার নাকি আমাকে পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করতে চায়। আমারও ছেলেটাকে পছন্দ হয়, আমার নম্বর চেয়েছিল, আমিও দিয়েছি। নূর আবারও কিছু কিছু বলতে যাবে, তার আগে হৃদের গায়ে লাল হওয়া চোখ দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলে নূর। হৃদকে রাগা থেকে কি বলে ফেলেছে তা নিয়ে আফসোস করতে শুরু করে। হৃদের থেকে বাঁচার জন্য পালাতে যাবে, তার আগে হৃদ নূরের দুবারও আঁকড়ে ধরে। এতেই ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় নূরের। হৃদ ধারালো কণ্ঠে বলে, তোর সাহস কি করে হয় অন্য বিয়ে করার কথা ভাবার? আগে ওই ছেলেকে মেরে বিয়ের স্বাদ মিটিয়ে দিব, তারপর তোকে মারার পর নিজেকেও শেষ করে দিব। বলে নূরকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিয়ে দ্রুত পায়ে রিয়াদের বাড়ির দিকে যেতে নাই। হৃদকে রাগাতে গিয়ে নিজেই মস্ত বড় বিপদ ডেকে নিয়ে এসেছে বুঝতে পারে নূর। নিজেকে দ্রুত সামলে নিয়ে হৃদকে পেছন থেকে বলে, ভাইয়া তুমি কি আমায় ভালোবাসো? নূরের মুখে ভালোবাসার কথা শুনে হৃদ যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে যায়, কোনো কথাই বলে না। নূর হৃদের সামনে দাঁড়িয়ে আবারও প্রশ্ন করে, তুমি কি আমায় ভালোবাসো? হৃদ দুদিকে মাথা নাড়ায়, যা দেখে নূরের চোখে পানি চিকচিক করে। নূর যেভাবে এসেছিল সেভাবে চলে যেতে নাই। তার আগে নূরকে টেনে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় হৃদ। নূরও হৃদকে শক্ত করে জড়িয়ে ধরে। হৃদ বলে, ভালোবাসি অনেক অনেক বেশি। আমিও ভালোবাসি। তাহলে তখন ওসব কথা বললি যে? তোমাকে রাগাতে বলেছি। আমি যদি কোনো ভুল কিছু করে ফেলতাম তোর সাথে তখন কি হতো? কিছুটি হতো না, কারণ আমার ভালোবাসার মানুষকে আমি অনেক বেশি বিশ্বাস করি। আমিও তোকে অনেক বিশ্বাস করি। নূর হৃদের বুক থেকে মাথা তুলে বলে, বিশ্বাস না কচু, তুমি আমাকে একটু বিশ্বাস করো না। তখন আমি কি না কি বলেছি সেই নিয়েই অচেনা একজনকে মারার জন্য যাচ্ছিলে। সরি রে তোকে কষ্ট দেওয়ার জন্য। আসলে তোর কথা শুনে তোকে হারিয়ে ফেলার ভয়ে এত বেশি রাগ উঠে গিয়েছিল যে মাথা কাজ করছিল না। হয়েছে, আর ঢং করতে হবে না। আমাকে তুমি একটুও ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে কিছুতেই আমাকে কষ্ট দিতে পারত না।
সরি বাবা, আর হতে না। নূর আবারও হৃদের বুকের ওপর মাথা রাখে। হৃদও পরম যত্নে আগলে রাখে তার প্রিয়তমাকে। রাত 10টা। এর মাঝে সকলকে খাওয়ানো শেষ। রিয়াকে অনেক আগে নিচে নিয়ে আসা হয়েছে, এখন শুধু বিয়ে পড়ানোটাই বাকি। কাজী সাহেব এক এক করে দুজনের সম্মতিতে বিয়ের পর্ব শেষ করেন। অতঃপর দুজনকে একসঙ্গে খেতে দেওয়া হয়। কিন্তু এক বুক ব্যথা নিয়ে কি খেতে পারা যায়? তবুও একটু খাওয়ার চেষ্টা করে রিয়া। রিয়া যে খেতে পাচ্ছে না তার লক্ষ্য করে কিছু সময় আগে যে মানুষটির সাথে রিয়া বিয়ের বন্ধন আবদ্ধ হয়েছে তিনি। আরো কিছু সময় পর আসে আপনজনকে ছেড়ে অন্য মানুষদের কাছে যাওয়ার মহেন্দ্রক্ষণ। রিয়া শত চেষ্টায়ও নিজের চোখের পানিকে আটকে রাখতে পারে না। ওভাবে রিয়াকে গাইতে তুলে দেওয়া হয়। রিয়া আপনজনদের ছেড়ে আসার কষ্টে নীরবে চোখের পানি ফেলেই চলেছে। রিয়ার পাশে বসে থাকা সদ্য বিবাহিত স্বামী যে বসে আছে সেদিকে রিয়ার কোনো খেয়ালই নেই। উনি ভাবছে কিভাবে এই অবস্থায় রিয়াকে সান্ত্বনা দেওয়া যায় তা নিয়ে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে রিয়াকে নিজের বুকে আগলে নেয়। রিয়াও কান্না করার একটা জায়গা পেয়ে শব্দ করেই কেঁদে ওঠে। উনিও রিয়ার মাথায় এক হাত দিয়ে সান্ত্বনার ভঙ্গিতে আদর দিতে থাকেন। কিছু সময় যেতেই রিয়া কিছুটা শান্ত হয়। যখন বুঝতে পারে না সে অন্য কারো বুকে মাথা রেখে আছে তখনই তড়িৎ উঠে পড়ে। রিয়া মাথা নিচু করে নেয়, মুখ দিয়ে উচ্চারিত হয়, সরি, আমি বুঝতে পারিনি। এর বিপরীতে কোনো কিছুই শুনতে পায় না রিয়া। রিয়াকে গাড়িতে তুলে দেওয়ার পর পরিবেশ একটু একটু করে শান্ত হতে শুরু করে। এর মাঝে জিম কোনো কিছু না বলে বাড়ির ছাদের দিকে যেতে নাই। তখন ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রাইসা জিমের কাছাকাছি ছিল বিধায় জিমকে চোখে পড়ে। জিমকে কোথাও একটা যেতে দেখে রাইসাও জিমের পিছু নাই। জিমকে ছাদের ওপর উঠতে দেখে নিজে উঠে পড়ে। দেখে জিম ছাদের এক কোণে বসে পায়ের ওপর মাথা দিয়ে বসে আছে। রাইসা গিয়ে জিমের মাথায় নিজের হাত রাখে। সঙ্গে সঙ্গে জিম মাথা তুলে তাকায় রাইসার দিকে। জিমের চোখ বেয়ে পানি পড়ছে। রাইসা ভাবে জিমকে সে 2 বছরের বেশি সময় ধরে চেনে। এর মাঝেও কখনো জিমকে হাসতে ছাড়া কান্না করা তো দূরের কথা, কখনো মন খারাপ করে থাকতেও দেখেনি। কিন্তু আজ নিজের বোনের বিয়ে হতে না হতেই বাচ্চাদের মতো কেঁদেই চলছে। ছেলেরাও যে কান্না করতে পারে জিমকে না দেখলে যেন অজানায় রয়ে যায় তোর কাছে। রাইসা বলে, কাঁদছিস কেন বলতো? শান্ত হ। তুই এভাবে ভেঙে পড়লে তোর বাবা মাকে দেখবে কে বলতো? জিম রাইসার কথার কোনো উত্তর না দিয়ে 2 হাঁটুতে ভর দিয়ে রাইসাকে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে রাইসার ভেতর যেন তড়িৎ প্রবাহিত হয়, কেঁপে ওঠে তৎক্ষণাৎ। দেহের সমস্ত শক্তি হারিয়ে গেছে যেন। জিম ওভাবেই বলে, আমি আপুকে অনেক বেশি ভালোবাসি। আপুর থেকে আমি কখনো দূরে দূরে থাকি না, আপুও কখনো আমার থেকে দূরে যায় না। কিন্তু দেখ আজ আপু আমাকে ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছে। কিভাবে আপুকে ছাড়া একা থাকবো আমি? আপুকে ছাড়া এটুকু সময় যে থাকতে পারছি না। জিম কিছু সময় চুপ থাকে। রাইসা আগের মতোই দাঁড়িয়ে থাকে। জিম আবারও বলে, তুইও কি আমায় ছেড়ে চলে যাবি একা রেখে? পারবি না আমার হাতে হাত রেখে সারাটি জীবন একসঙ্গে চলতে? জিমের মুখে এসব কথা শুনে আবারও চমকে ওঠে, দেহে কম্পন অনুভব করে। জিম রাইসাকে ছেড়ে দিয়ে তাকায় রাইসার চোখের দিকে। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেয় রাইসা। জিমের থেকে ছাড়া পেয়ে নিচের দিকে যেতে নাই, ওভাবেই থেমে যায়। বলে, আর একটুও কান্না করবি না, নিচে গিয়ে শুয়ে পড়। আবারও চলতে শুরু করে রাইসা। ভাইয়া, রাইসাকে দেখেছো? সে কখন থেকে ওকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। নূর হৃদকে রাইসার কথা জিজ্ঞেস করলে হৃদ নূরকে টেনে নিজের কাছে নিয়ে আসে। এক হাত নূরের গালের ওপর রেখে নূরের ঠোঁট স্লাইড করতে শুরু করে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয় নূর। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া কি করছো? ছাড়ো, আমায় কেউ দেখে নেবে। দেখুক তাতে আমার কি? তুই আমাকে ভাইয়া বলছিস কেন আগে সেটা বল। ভাইকে ভাইয়া বলবো না তো কি বলবো? হৃদ বলে, তখন কি বলেছিলি মনে নেই? আছে তো, মনে করবে না কেন? তাহলে এরপর ভাইয়া বলছিস কেন? সবাই জানে আমরা চাচাতো ভাই বোন। তাছাড়া তখনকার কথা শুধু তুমি আর আমি জানি, অন্য কেউ তো আর জানে না। এখন তুমি কি সবাইকে বলে বলে বেড়াতে চাও নাকি? বাহ, তুই তো অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। ওটা বুদ্ধিমান নয়, বুদ্ধিমতী হবে। এখন বলো, রাইসা কোথায়? আমি ওদের দেখিনি। দেখ, রাইসা রুমে আছে বোধহয়। রুমে দেখেছি কিন্তু ও নেই রুমে। আবার গিয়ে দেখ, ঠিকই পেয়ে যাবি। দেখেছি। নূর চলে যেতে নিলেই হৃদ বলে, শোন। নূর হৃদের দিকে ফিরে তাকায়। হৃদ হাতের ইশারায় নূরকে নিজের কাছে আসতে বলে। নূরও কোনো দ্বিরুক্তি না করে হৃদের কাছে গিয়ে দাঁড়ায়। হৃদ একবার আশেপাশে তাকায়। কাউকে দেখতে না পেয়ে নূরের কপালে গভীরভাবে ঠোঁটের ছোঁয়া বসিয়ে দেয়। নূর চোখ বন্ধ করে সেই ছোঁয়া অনুভব করে।
হৃদ নূরকে ছেড়ে দিলে নূর ফিরে যেতে নাই, আবারও ফিরে এসে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে হৃদের ঠোঁটের ওপর নিজের ঠোঁট ছুঁয়ে দৌড়ে পালিয়ে আসে ওখান থেকে। রুমের ভেতরে থাকা ওয়াশরুমের দরজা ভেতর দিয়ে লাগিয়ে সেখানেই হেলান দিয়ে বুকের বাঁ পাশে এক হাত রেখে দাঁড়ায়। অনুভব করে হৃদযন্ত্রে দ্রুত বেগে ছন্দের তালে তালে কম্পিত হওয়ার ধ্বনি। এদিকে হৃদ নিজের ঠোঁটের ওপর হাতের আঙুল ছুঁয়ে অনুভব করে নূরের ভালোবাসাকে। রাত 12টা ছুঁই ছুঁই। একা এক রুমে সেই কখন থেকে বসে আছে রিয়া, কিন্তু এখনো রিয়াদের দেখা নেই। রিয়ার সদ্য বিবাহিত স্বামী। এদিকে রিয়া নিজের আকাশ সম কষ্ট বয়ে বেড়াচ্ছে, তারপর রিয়াদের দেখা নেই। রিয়াকে যখন ওর শাশুড়ি মা রুমে রেখে গিয়েছিল তখন বলে গেছিল ও যেন ঘুমিয়ে না পড়ে। তার কথা রাখতে গিয়ে কোমরে ব্যথা ধরিয়ে ফেললো রিয়া, কিন্তু রিয়াদের সেদিকে কি কোনো খেয়াল আছে? দুঃখ কষ্টের ভারাক্রান্ত মন নিয়ে যখন বিছানায় গা এলিয়ে দেবে তখনই দরজা লাগিয়ে দেওয়ার আওয়াজ কানে আসে রিয়ার। সেদিকে তাকিয়ে দেখে রিয়াদ এসে পড়েছে, তাই নিজের মাথার উপরে থাকা শাড়ির আঁচলটা দিয়ে ভালো করে নিজেকে ঢেকে নেয়। তারপর শান্ত হয়ে বসে থাকে। রিয়ার ধীর পায়ে এগিয়ে আসে বিছানার দিকে। ওর পায়ের জুতো কিছুটা আওয়াজ হচ্ছিল। সে আওয়াজ যত কাছে আসছে ততই রিয়ার বুকের ভেতরে থাকা হৃদযন্ত্রটার গতি তিত্তির করে বেড়ে চলছিল। রিয়া নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কমার নাম নেই। রিয়াদের বিছানার পাশে ছোট্ট একটা টেবিল রাখা আছে, সেখানে কিছু একটা রেখে রিয়ার পাশে বসে। রিয়া যখনই রিয়ার ঘোমটা সরানোর জন্য হাত বাড়াতে যাবে তার আগে রিয়া তড়িৎ বেগে পেছনে সরে যায়, যা দেখে কিছুটা অবাক হয় রিয়াদ। বলে, কি হলো রিয়া, তুমি আমাকে ভয় পাচ্ছ? রিয়া কম্পিত গলায় বলে, না না, ভয় পাবো কেন? যদি ভয় নাই পাও তাহলে এরকম করলে যে? প্রথম প্রথম বিয়ে হলো তো, তাই একটু নিজেকে নার্ভাস লাগছে। এরপর আরো বিয়ে করার শখ আছে নাকি? যদি থাকে বলতে পারো, বিয়ের সকল ব্যবস্থা আমি নিজেতে করে দিব। রিদান নিজের কথা শেষে হেসে ওঠে। এদিকে রিয়া কি বলতে গিয়ে কি বলেছে এটা ভেবে লজ্জা পায়। রিয়া আমতা আমতা করে বলে, আমি আসলে এমনটা বলতে চাইনি। আমার রিদান রিয়ার কথা শেষ করতে না দিয়েই বলে ওঠে, তোমার সব কথাই শুনবো আমি, তবে এখন নয়। আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসো, তারপর যত কিছু কথা বলি। প্রয়োজন সারা রাত আর শুধু তোমার কথাই শুনবো আমি। রিদান রিয়ার হাত ধরে বিছানা থেকে নামিয়ে নিয়ে আসে। রিদান নিজের আলমারি খুলে একটা কালো শাড়ি নিয়ে এসে রিয়ার হাতে দিয়ে বলে, যাও এটা সুন্দর করে পরে এসো। রিয়া ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ওয়াশরুমের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি দিয়ে কয়েক সেকেন্ড আয়নাতে নিজের দিকে তাকায়, অতঃপর নিজেই নিজেকে বলে, আজকের রাতটা আমার জীবনের অন্যরকম হতে পারত। এই রাত নিয়ে কতই না স্বপ্ন ছিল, কিন্তু নিয়তির কাছে হেরে গেলাম। সেই সাথে একজন ভালো মানুষের জীবনেরও ক্ষতি করে ফেললাম। রিয়া ভাবে, আচ্ছা, আমার মতো তো তারও স্বপ্ন থাকতে পারে এই রাত নিয়ে। আমি যে তারও স্বপ্নকে শেষ করে দিলাম। আরো কিছু সময় নিজেই নিজের সাথে কথা বলে রিয়া। বেশ অনেকটা সময় গেলেও রিয়া বেরোচ্ছে না দেখে রিদান বাইরে থেকে বলে, রিয়া আর কতক্ষণ লাগবে তোমার? নাকি শাড়ি পরতে সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয়ে থাকে তাহলে শাড়ি পরার প্রয়োজন নেই, অন্য কিছু পরে নিও। রিয়া রিদানকে বলে, এই তো আসি, 2 মিনিট। অতঃপর রিয়া বের হয় দরজা খুলে। রিদান বিছানার উপর বসে ফোন টিপছিল। রিয়াকে বের হতে দেখে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে রিয়ার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে রিয়ার নজর করা সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলে। কিছুতেই চোখ সরে না রিয়ার থেকে, নিজের অজান্তেই বলে ফেলে, মাশাআল্লাহ, আমার এই ছোট্ট কুটিরে পরীর আগমনে ধন্য আমি, ধন্য আমার এই ছোট্ট জীবন। তোমাকে এই বুকের মাঝে রেখে রাখবো সারা জীবন। নিজের বুকের বাঁ পাশে হাত রেখে কথা শেষ করে রিদান। রিয়া দরজা খুলে বের হওয়ার পর যখন রিদান এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল, লজ্জায় সারা শরীরে ঝংকার তুলেছিল। সেই সাথে রিদানের বলা প্রতিটা শব্দ কানে যেতে নিজের ভেতর শিহরণ বইতে শুরু করে। লজ্জায় নিজেকে গুটিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। রিদান নিজ জায়গা থেকে রিয়ার সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে নিজের সামর্থ্য ভেতরে নিয়ে আসা রিং বের করে রিয়ার আঙুলে পরিয়ে দিয়ে সেখানে নিজের ঠোঁটের ছোঁয়া দেয়। সাথে সাথে রিহার দেহে কারেন্ট বয়ে যায়। অজানা ঝড়ে নিজেকে হারিয়ে ফেলে। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই নিজের হাত রিদানের থেকে ছাড়িয়ে নিয়ে বিছানার অন্য পাশে বসে পড়ে। রিদান মাথা চুলকিয়ে ছোট্ট করে বলে, আমি সরি, বুঝতে পারিনি এমনটা করে বসবো। কয়েক সেকেন্ড থেমে বলে, এদিকে এসো, খেয়ে নাও, নয়তো শরীর খারাপ করবে। রিয়া বলে, আমার খিদে নেই, আপনার খেতে ইচ্ছে হলে খেয়ে নিন। এই কথা বললে তো শুনছি না। আমাদের যখন খেতে দিয়েছিল তখন আমি লক্ষ্য করেছিলাম তুমি ঠিকঠাক খাওনি, তাই খেতে বলছি, খেয়ে নাও। থেমে আবারও বলে,
নাকি আমার হাতে খেতে চাচ্ছ বলে খিদে নেই বলে বাহানা বানাচ্ছ? কথা শেষে দুষ্টুমি সুরে হাসে। রিয়া মাথা তুলে সেদিকে তাকায়। রিয়া এইটুকুন সময়ে এই রিদানকে হাড়ে হাড়ে চিনে ফেলেছে। তাই আর কোনো বিরক্তি না করে খেয়ে নাই। অতঃপর বলে, খেয়েছি, এখন শান্তি পেয়েছেন? একটু। এখন যাও, উজু করে এসো। অজু করতে হবে কেন? তুমি জানো না, বিয়ের রাতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। রিয়া আর চোখে রিদানের দিকে তাকায়। এরবার অজু করে আসে দেখে রিদান জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য প্রস্তুত। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ে নাই। নামাজ পড়া শেষে রিদান বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজে নাই। যা দেখে রিয়া বলে, আপনাকে বললাম না আমার কিছু বলার আছে আপনাকে। রিদান এক চোখ খুলে রিয়ার দিকে তাকায় এবং বলে, কাউকে ভালোবাসো বা ভালোবাসতে, এই তো। এটা কোনো বলার মতো বিষয় না। বিয়ের আগে মানুষ একটু একটু সম্পর্কে জড়িয়ে যায়, এটা স্বাভাবিক। রিদান, তবে এখন তোমার বিয়ে হয়েছে, নতুন সংসারে পা দিয়েছ, তোমার যত খুশি সময় প্রয়োজন নাও, কিন্তু সত্য একটাই, সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু কর। আমাকে ভালোবাসো ও আমার পরিবারকে দেখে রাখো, এতেই আমি খুশি। এখন এসো, শুয়ে পড়ো। রিয়া বলার মতো আর কোনো ভাষাই খুঁজে না পেয়ে রিদানের থেকে একটু দূরত্ব রেখে শুয়ে পড়ে। রিয়া ভেবেছিল সময় যেহেতু না চাইতেই পেয়ে গেছে, সে অনুযায়ী সবকিছু ভুলে নতুন জীবনে পা দেবে। কিন্তু রিয়াকে ভুল প্রমাণ করে দিয়ে রিদান ওকে টেনে নিজের ওপরে শুইয়ে দিয়ে 2 হাত দিয়ে জড়িয়ে নেয়। সঙ্গে সঙ্গে রিয়ার সমস্ত শরীর বরফে পরিণত হয়। রিয়ার কানের কাছে মুখ এনে রিদান বলে, সময় দিয়েছি বলে এই নয় তুমি আমার থেকে দূরে দূরে থাকবে বা আমি তোমাকে আমার থেকে দূরে রাখতে দিব। এটা কখনো হবে না। আগে তোমার মনে জায়গা করে নেই, সেই পর্যন্ত বাসরটা তোলা রইল। এখনকার মতো গুড নাইট বেবি। 6:30টার দিকে ঘুম ভেঙে যায় রিয়ার। চোখ খুলে নিজেকে রিদানের বুকের ওপর নিয়ে 2 হাতে জড়িয়ে শুয়ে আছে। রিয়া ভাবে রিদানের হয়তো এখনো ঘুমিয়ে আছে। তাছাড়াও ও এই বাড়ির নতুন বউ, বেলা করে ঘুমালে যদি কেউ কিছু বলে, তাই রিদানকে না ডেকে উঠতে নাই। কিন্তু রিদান ওকেও ভুল প্রমাণ করে দিয়ে রিদান ওকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, উফ, ডিস্টার্ব করছো কেন? রিয়া ভীতু গলায় বলে, সরি, আমি বুঝতে পারিনি আপনার ঘুম ভেঙে যাবে। রিদান চোখ খুলে তাকায় রিয়ার দিকে, দেখে রিয়ার চোখে ভয়ের ছাপ। রিদান এক হাত রিয়ার গালের ওপর রাখে, বলে, আমাকে ভয় পাচ্ছ তুমি? আমার কারণে আপনার ঘুম ভেঙে গেছে, তাই যদি রাগ করেন তাই। রিয়ার কথায় রিদান ঠোঁট প্রসারিত করে হাসে এবং বলে, আমি কেন তোমার উপর রাগ করবো? আমার অনেক আগে ঘুম ভেঙে গেছে, বুঝছো? আর একটা কথা, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। যদি চাও তাহলে আদর করতে পারো। রিদানের কথায় রিয়ার চোখ লজ্জায় বুঝে আসে, বুকে ঝড় বয়। ওভাবেই বলে, একদম বাজে কথা বলবেন না। এগুলো বাজে কথা না জান, এগুলোকে বলে ভালোবাসার কথা। হয়েছে, আমার ভালোবাসার কথা শুনতে হবে না। এখন হাত দুটি যদি সরিয়ে নিতেন তাহলে আমি উঠে যেতাম। না, তা তো হচ্ছে না। এখন তুমি আমার সাথে ঘুমাবে। প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি এ বাসার নতুন বউ। বেলা করে ঘুমোলে মানুষ বাজে কথা বলবে। কেউ কিচ্ছুটি বলবে না, আমি আছি না। এখন আর একটাও কথা না, চুপচাপ ঘুমিয়ে যাবে। মানুষ তখনই কষ্ট অনুভব করে যখন সে একা থাকে এবং সে যে বিষয়ে কষ্ট পাবে সেই বিষয় সম্পর্কে ভাবে বা মনে করার চেষ্টা করে। যে কারণে রিয়ার চরিত্রে কষ্টের ছাপ গত পর্ব থেকে নেই, কারণ সে হৃদকে নিয়ে ভাবার আগেই রিদান নানান কাজ করে বসে। সকালে নাস্তা খাওয়া শেষে হৃদ রিয়ার বাবার কাছে গিয়ে বলে, আঙ্কেল, আমাদের এখন চলে যেতে হবে। বাবা, এখানে কি তোমাদের কোনো কষ্ট হচ্ছে যে এত দ্রুত যেতে চাচ্ছ? না আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না, একটু কাজ ছিল তাই যেতে হবে। কাজ আছে ভালো কথা, খাবার রান্না হয়ে খেয়ে তারপর যেও, ঠিক আছে? জি আঙ্কেল। হৃদ ওনার সাথে কথা শেষ করে ওর জন্য বরাদ্দকৃত রুমে যায়। দেখে নূর আগে থেকেই সেখানে বসে আছে। হৃদ নূরের দিকে তাকিয়ে হাসি দিয়ে আলমারি থেকে ওর কাপড়গুলো বের করতে শুরু করে। যা দেখে নূর বলে, ওসব বের করছো কেন? হৃদ নূরের দিকে ফিরে বলে, বাসায় যেতে হবে না, তুইও নিজের কাপড়গুলো গুছিয়ে নে। বলে আবারও নিজের কাজে মন দেয়। নূর বলে, আমার এ সময় কাপড় গুছিয়ে রাখার একটু মুড নেই। তাহলে তোর কাপড়কে আমি গুছিয়ে দিব? দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। হয়েছে, যা, ঢং না করে নিজের কাজ নিজেই কর। হৃদের কথা শুনে নূর অভিমানের সুরে বলে, তুমি একদম পচা হয়ে গেছো, আমাকে একটুও ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে এমন কথা বলতে পারতে না। এরই মাঝে হৃদের কাপড় গুছিয়ে রাখা শেষ।
নূরের কথা শুনে ধীর পায়ে নূরের দিকে এগোতে শুরু করে হৃদ। সঙ্গে ঠোঁটের কোণে লেগে আছে দুষ্টু হাসি, যা দেখে নূর একটু ভড়কে যায়। বসা থেকে উঠে পালাতে যাবে তার আগে নূরকে দেওয়ালের সাথে এক হাত চেপে ধরে অন্য হাত কোমরে রেখে কানের কাছে মুখ এনে বলে, আমি তো তোমাকে ভালোবাসি কিনা এখন একটু ট্রায়াল দিই। হৃদের কথা ও কাজে বারবার কেঁপে উঠছে নূর, গলা শুকিয়ে কাঠ, ঠোঁটজোড়া কাঁপছে, রঙিন অনুভূতি সাড়া দিচ্ছে যা একদমই ঠিক নয়। হৃদ আরো কিছু বলতে যাবে তার আগেই কারো পায়ের শব্দ কানে আসে, যার কারণে নূরকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় হৃদ। সঙ্গে সঙ্গে জিম প্রবেশ করে রুমের ভেতরে। নূরকে এই সময় সেখানে দেখে জিম বলে, তুই এখানে? নূর জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করে হৃদের দিকে একবার তাকায়, আবার জিমের দিকে ফিরে বলে, ভাইয়ার কাছে একটু কাজ ছিল, তারই জন্য এসেছিলাম। এখন শেষ, তাই যাব ভাবছি। তাতেই তুই চলে এলি। থাক, আমি গেলাম, সব গুছিয়ে নিয়ে গিয়ে। কথা শেষে নূর চলে যায়। হৃদ সেদিকে একবার তাকায়। জিম বিছানার উপর বসে বলে, ভাইয়া আপনি নাকি একটু পর চলে যাবেন? যাব, শুধু আমি না, নূরও যাচ্ছে আমার সাথে। আর কটা দিন থাকলে হতো না? অফিসে এখন পার্মানেন্টভাবে জয়েন করেছি, তাই কাজের চাপও বেশি। আজ 4 দিক থেকে যাওয়া হচ্ছে না, অনেক কাজই জমে আছে। এখানে থাকতে গেলে সেগুলোকে কমপ্লিট করতে পারবো না, তাই উপায় নেই, যেতেই হবে। ও। হৃদের কাছ থেকে নূর নিজের কাপড় বের করে গুছানো শুরু করে, যা দেখে রাইসা বলে, তুই কি এখন বাড়িতে ফিরে যাবি নাকি? তুই চাইলে আমাদের সাথে থাকতে পারিস। তা যাওয়া যায়। তাহলে তুই তৈরি হয়ে নে। তোরা যা, তোর আর ভাইয়ার মাঝে কাবাব মে হাড্ডি হওয়ার ইচ্ছে আমার নেই। রাইসার কথা শুনে নূর রাইসার দিকে তাকায়। তখন রাইসা আবার বলে, তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। রাইসার কথা শেষ করে চলে যায় ফ্রেশ হতে। জিমদের বাড়ি থেকে কিছুটা দূরে আসতে নূর হৃদকে পেছন থেকে জড়িয়ে নিয়ে পিঠে মাথা রেখে চোখ বুজে নেয়। হৃদ বাইক থামায় রাস্তার এক সাইডে, যা দেখে নূর বলে, এখানে বাইক দাঁড় করালে যে? কি এসব কি করছিস বলতো? আমি আবার কি করেছি? শুধু তো একটু জড়িয়েই ধরলাম। মানুষ দেখছে, বুঝিস না? দেখলো তাতে আমার কি? তুই কি চাস আমাদের এভাবে দেখে মানুষ বাজে কথা বলুক? অত সব ভেবে কি করব আমি? নূর গাল ফুলিয়ে বলে, একটু জড়িয়ে ধরলাম বলে এসব কথা বলছো? যাও, আর জড়িয়ে ধরলাম না তোমাকে। প্লিজ রাগ করিস না, আমাদের এভাবে দেখে কেউ যদি বাবাকে বা চাচাকে জানায় তখন আমাদেরই ক্ষতি হবে, তাই একটু অপেক্ষা কর, খুব শীঘ্রই তোকে আমার করে নিচ্ছি। চলো এখন বকবক না করে। রাতে ওদের বাড়ির ছাদে রেলিং এর পাশে চোখ বুজে দাঁড়িয়ে আছে। হঠাৎই কারো পায়ের শব্দ কানে আসে ওর। পেছনে ফিরে দেখে রাইসা। জিম এক দৃষ্টিতে চেয়ে থাকে রাইসার দিকে। রাইসা জিমের পাশে এসে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে থাকে। কিছু সময় যাওয়ার পর জিম বলে, তুই হঠাৎ ছাদে? রাইসা কোনো জবাব দেয় না, তাই আবারও জিম বলে, কাল রাতের জন্য সরি। আমি জিমের কথার মাঝেই রাইসা বলে, ভালোবাসিস আমাকে? জিম মাথা নিচু করে নিয়ে বলে, কেন ভালোবাসিস? জানি না। কেন জানিস না? সেটাও জানি না। কি জানিস তাহলে? শুধু জানি তোকে আমার খুবই ভালো লাগে, তোর কাছাকাছি থাকতে ইচ্ছে করে, তোর সঙ্গ পেতে চাই সব সময়, তোর মাঝেই ডুবে থাকতে চাই, তোর মাঝে হারাতে চাই। ভালোবাসা মানে জানিস? জানি। ভালোবাসা মানে সম্মান, যত্ন, বিশ্বাস, একে অপরকে বোঝা, সুখে দুঃখে পাশে থাকা, শতকোটি মানুষের ভিড়ে একজনকেই চাওয়া, হৃদয়ের টানে ছুটে আসা, নিজেকে ভালো রাখার জন্য ভালোবাসা। তবে এক একজনের কাছে ভালোবাসা এক এক রকম। কেউ মন দেখে ভালোবাসে, কেউ রূপ দেখে, সৌন্দর্য দেখে, দেহকে পাবার আশায় ভালোবাসে, কেউ অর্থ সম্পদের লোভে। অনেকেই দেহকে জয় করে উল্লাসে মেতে ওঠে, মনকে জয় করতে পেরেছে ভেবে। কিন্তু দেহকে পাওয়াও মনকে পাওয়া এক নয়, এটা বুঝতেই পারে না কখনো। দুটোকে এক মনে করে গুলিয়ে ফেলে। যদিও দেহ ছাড়া ভালোবাসা কখনোই সম্ভব না, তবে আমি তোর মনকে চাই। যদি মনকে পেতে নাই পারি তবে দেহ মূল্যহীন, দেহ ক্ষণিক বাদেই সৌন্দর্যহীন হয়ে যাবে, দেহ ক্ষণিক বাদে সৌন্দর্যহীন হয়ে পড়বে, কিন্তু মন সেই প্রথম দিনের ন্যায় রয়ে যাবে। তোকে চাই, তোর মনকে চাই, চাই তোকে ভালোবাসার সুযোগ পেতে। দিবি কি তোকে ভালোবাসার সুযোগ? প্লিজ না করিস না। জিমের মুখের কথাগুলো শুনে নিজের অজান্তে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে রাইসার চোখ থেকে। রাইসার 2 হাত জিমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, সুযোগ দিলাম।
রাইসা আরো কিছু বলতে নিবে তার আগে জিম শক্ত করে জড়িয়ে নেয় বুকের মাঝে। রাইসাও জড়িয়ে ধরে জিমকে। জিম ওভাবেই জড়িয়ে ধরে চারদিকে ঘোরাতে থাকে আর বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।